আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্স নিয়ে। আজকে আমাদের কোর্সের নাম সাংগঠনিক আচরণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই কোর্সের প্রথমে একটা ক্লাস আমরা নিয়েছি, আজকে এর দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসটা অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধ্যায়ের উপরে। দ্বিতীয় অধ্যায়টা আমাদের এখানে আছে নৃবিজ্ঞান নিয়ে, যার ইংলিশে আমরা বলছি অ্যানথ্রোপোলজি। তো আমরা আসো ক্লাসটা শুরু করি। বলা হচ্ছে যে বিজ্ঞানে মানুষ ও তার প্রকৃতি নিয়ে বিশদ আলোচনা করা হয় সেই বিজ্ঞানকে নৃবিজ্ঞান বলা হয়। তার মানে আমরা জানি যে আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা সাংগঠনিক আচরণে আমরা সাধারণত মানুষ এবং সেই মানুষের আচার আচরণ, প্রকৃতি, ব্যবহার, এক একজন মানুষের আলাদা আলাদা রকমের বৈশিষ্ট্য নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। তো সেই বিষয়গুলোই আমরা যখন আরো ডিটেইলড আলোচনা করব সেগুলোকে আমরা বলছি অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। তারপরে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি শব্দটার উৎপত্তি কিভাবে হলো। অ্যানথ্রোপোস এটাকে বলা হচ্ছে মানুষ, এবং লজিয়া মানে বিদ্যা, দুটো মিলে হয়েছে অ্যানথ্রোপোলজি বা মানববিদ্যা বা নৃবিজ্ঞান। তার মানে নৃবিদ্যার আরেকটা সমর্থক শব্দ হচ্ছে মানববিদ্যা, মানে মানুষের আচার আচরণ এবং সমস্ত কিছু নিয়েই, মানুষের সমস্ত মানুষকে নিয়েই যে আলোচনা, সেটাকে আমরা বলছি অ্যানথ্রোপোলজি। কারণ আমাদের সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের সাধারণত দুটো বিষয় আমাদের সামনে থাকে, এক হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে যন্ত্রপাতি। তো সাধারণত যন্ত্রপাতি, মেশিনপত্র যা থাকে সেগুলোকে আমরা আমাদের নির্দিষ্ট একটা কর্মপ্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে পরিচালিত করতে পারি, কিন্তু মানুষ যেটা থাকে, আমাদের মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এই হিউম্যান রিসোর্সকে কর্ম উপযোগী করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ব্যবহার করতে হয়। কারণ মানুষ এক একজন এক এক রকমের, এক এক ধর্মের, এক এক এলাকার, এক এক ভাষার বিভিন্ন রকমের বৈশিষ্ট্য নিয়ে এক একজন মানুষ এক একজন থেকে আলাদা। তো তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে গেলে আমাদেরকে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হয় এবং সেভাবেই তাদেরকে পরিচালনা করতে হয়। সেজন্যই আমরা অ্যানথ্রোপোলজি নিয়ে আজকে আলোচনা করব। বলা হচ্ছে নৃবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানব সম্পর্কিত। মানুষ নিয়ে আলোচনা করতে যে আমাদের সামনে নিম্নোক্ত দুটি ধরনের বাস্তবতা বা রিয়েলিটি সামনে আসে, একটা হচ্ছে দৈহিক এবং আরেকটা হচ্ছে মানসিক। তার মানে মানুষ বলতে দুটো জিনিসের সমন্বয়, একটা তার দৈহিক ব্যাপার স্যাপার, আরেকটা তার মানসিক ব্যাপার। একটা মানুষ সে কতটুকু সক্ষম, কতটুকু শক্তিশালী, কতটুকু উঁচু, কতটুকু তার স্বাস্থ্য ভালো কি খারাপ, এই সমস্ত কিছু নিয়েই তার মানসিক দৈহিক অবস্থা সংজ্ঞায়িত করে। আর তার মানসিকতা আরেকটা বিষয়, যে সে আসলে কেমন ধরনের লোক, সে কি ধর্মপরায়ণ নাকি সে নাস্তিক, সে কি রাগী নাকি কোমল হৃদয়ের, সে কি বিনয়ী নাকি সে ধৈর্যশীল, না কি ধরনের মানুষ, সেরকম মানসিকতা ভ্যারি করে। নৃবিজ্ঞানের সাথে তাই মানুষের সম্পর্কে অতি নিবিড়, কারণ নৃবিজ্ঞান নিম্নোক্ত বিষয় নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞান আমাদের নিচের এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করছে। ক নম্বরে মানুষের উৎপত্তি, কোথা থেকে মানুষ আসলো, কিভাবে মানুষ হলো সেটা। খ নম্বরে জৈবিক গঠন কাঠামো, গতে বর্তমান অবস্থান, ঘতে সামাজিক জীবন, উমতে সংস্কৃতি, চতে আচার আচরণ, আর ছতে কৌশল বা স্ট্র্যাটেজি ইত্যাদি। এইগুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে মানুষ সম্পর্কে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ম্যান অ্যান্ড হিজ কালচার, অর্থাৎ নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সাংস্কৃতিক বৈজ্ঞানিক বিদ্যা। আর 2 নম্বরে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস, অর্থাৎ নৃবিজ্ঞান হলো মানুষের দৈহিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং মানবীয় আচার ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন।
অর্থাৎ নৃবিজ্ঞানের মধ্যে আমরা সাধারণত আলোচনা করব একটি মানুষের দৈহিক ব্যাপার স্যাপার, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের ব্যাপার এবং মানবীয় আচরণ সম্পর্কে সমস্ত কিছু নিয়েই এখানে আলোচনা করা হবে। তো 2 নম্বরে আমরা আসছি নৃবিজ্ঞানের সংজ্ঞা, ডেফিনিশন অফ অ্যানথ্রোপোলজি। এর আগে আলোচনা করেছি অ্যানথ্রোপোলজি শব্দটা এসছে অ্যানথ্রোপোস এবং লজিয়া দুটো শব্দের সমন্বিত রূপ হিসেবে। গ্রিক শব্দ অ্যানথ্রোপোস এবং লজিয়া থেকে অ্যানথ্রোপোলজি শব্দের উৎপত্তি। এর আগে আমরা জেনেছি যে অ্যানথ্রোপোস মানে মানুষ এবং লজিয়া মানে বিদ্যা বা পাঠ। সুতরাং অ্যানথ্রোপোলজি হচ্ছে মানব সম্পর্কীয় পাঠ বা বিদ্যা বা মানব বিজ্ঞান বা নৃবিজ্ঞান। তাই নৃবিজ্ঞান হলো মানুষ ও সংস্কৃতি অথবা প্রকৃতি বিষয়ে বৈজ্ঞানিক পাঠ। এর প্রকৃতি কি ধরনের হয় জিনিসটা সেটা আমরা এখানে আলোচনা করব। এখানে আসছে নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো মানুষ এবং তার সংস্কৃতি। সমাজবিজ্ঞানী ম্যাকেইভার এর মতে তিনি বলেছেন অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিংস অ্যান্ড হিজ কালচার, যেটা এর আগেও আমরা আলোচনা করেছি। তাই নৃবিজ্ঞানের প্রকৃতি মানুষ ও তার সংস্কৃতির মধ্যে নিহিত। নিম্নে নৃবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে মানব বিজ্ঞান, অর্থাৎ নৃবিজ্ঞান মানব সম্পর্কিত বিজ্ঞান। মানব নিয়েই এই বিজ্ঞানের অবতারণা। এই বিজ্ঞানের প্রধান কাজ হলো মানুষ নিয়ে অধ্যয়ন এবং গবেষণা। তার মানে মানুষ নিয়ে সমস্ত রকমের অধ্যয়ন, সমস্ত রকমের স্টাডি এবং সমস্ত রকমের গবেষণা আমাদের নৃবিজ্ঞানের বা অ্যানথ্রোপোলজির মূল বিষয়। আর 2 নম্বরে আসছে সামগ্রিক মানববিদ্যা। তার মানে নৃবিজ্ঞান হলো মানুষের সামগ্রিক পাঠ অথবা পূর্ণাঙ্গ অধ্যয়ন। সমাজবিজ্ঞানী পেইজ তার দার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন অ্যানথ্রোপোলজি ইজ দ্য কম্পারেটিভ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিংস ইন দ্য আর্থ। তার মানে আমরা বলছি যে সামগ্রিকভাবে মানুষ নিয়ে যেই কাজকর্ম, মানুষ নিয়ে যেই স্টাডি, মানুষ নিয়ে যত গবেষণা, যত পড়াশোনা, যত মানে মানুষ নিয়ে যত রকমের চিন্তা ভাবনা সবকিছু মিলিয়েই আমাদের অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের উৎপত্তি। কেন আমরা মানুষ নিয়ে এত কাজ করছি এর আগেও বলেছি, আবার বলি যে একটি সংগঠন বা একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান যাই বলো না কেন, সেটা যখন আমরা পরিচালনা করতে যাই তাহলে সেখানে আমাদের মানুষ বা মানব সম্পদ অপরিহার্য একটি উপাদান। তো সেই মানব সম্পদকে কাজে লাগানোর জন্য মানবকে না বোঝা একটা বড় গ্যাপ এর সৃষ্টি করে। তো সেই জন্য আসলে মানুষকে ঠিক মতো বুঝে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য আমাদের এই অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের অবতারণা এবং এটা নিয়ে আমাদের পড়াশোনা। 3 নম্বরে বলা হচ্ছে সাহিত্যের বিজ্ঞান। নৃবিজ্ঞান একটি সাহিত্যের বিজ্ঞান। নৃবিজ্ঞান সাহিত্যের বিজ্ঞান বলা হয় যেখানে শিল্পকলা ওতপ্রোতভাবে জড়িত। যেখানে মানুষের সাথে শিল্পকলা যেখানে ওতপ্রোতভাবে জড়িত থাকে সেখানে আমরা বলছি এটাকে একটি সাহিত্যের বিজ্ঞান। এরপরে মানব উৎপত্তি। নৃবিজ্ঞান মানুষের দৈহিক গঠন, উৎপত্তি, বিবর্তন সহ যাবতীয় বিষয় নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করে। অর্থাৎ মানুষের দৈহিক গঠন, সেগুলো আমরা বিভিন্ন বৈজ্ঞানিক আলোচনা থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন সময় মানুষের দৈহিক গঠন, উচ্চতা, তাদের সক্ষমতা বিভিন্নভাবে পরিবর্ধিত অথবা সংকুচিত হয়েছে। সেগুলোর উৎপত্তি কোথা থেকে এবং বিভিন্ন রকম ভাবে বিবর্তন এসছে মানুষের মধ্যে, এটা আমরা জেনে থাকি বিভিন্নভাবে। যদিও আমাদের একটা বিবর্তনবাদের একটা থিওরি আছে যে মানুষ আসতে আগে নাকি বানর ছিল, সেই বানর থেকে মানুষ হলো। তো যদিও এটা একটা থিওরি, এটা কোনো গবেষণা এবং কোনো আবিষ্কার নয়, এটা জাস্ট একটা থিওরি। তো তারপরে আমরা বিশ্বাস করি যে বিভিন্নভাবে আমাদের মানুষের ভিতরে বিভিন্ন রকমের বিবর্তন বা পরিবর্তন সাধন হয়েছে বিভিন্নভাবে। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবীতে আছে হয়তো। তো সেই বিভিন্ন মানে বছরগুলোতে বিভিন্ন কালে বিভিন্ন যুগে বিভিন্ন রকমের আবহাওয়া, প্রকৃতি, ভূপ্রকৃতি, বিভিন্ন রকমের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে নিতে মানুষ তাদের নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে বা বিভিন্ন রকম ভাবে বিবর্তন মানুষের মধ্যে এসেছে, সেগুলো আমাদের এখানে আলোচনা করা হয়। 5 নম্বরে জৈবিক ও সামাজিক উন্নয়ন বিশ্লেষণ। ডোনেলি একজন গবেষক, তিনি বলছেন অ্যানথ্রোপোলজি ইজ এ কম্পারেটিভ স্টাডি অফ ম্যানকাইন্ড, পার্টিকুলারলি অফ বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ নৃবিজ্ঞান হচ্ছে মানুষের জৈবিক ও সামাজিক উন্নয়নের তুলনামূলক অধ্যয়ন। তাই নৃবিজ্ঞান হলো মানব জাতির জৈবিক এবং সামাজিক উন্নয়ন বিশ্লেষণের বিদ্যা।
6 নম্বরে বলছি তাত্ত্বিক বিজ্ঞান। নৃবিজ্ঞান মূলত তাত্ত্বিক বিজ্ঞান, এটি কোনো বিষয়কে বিশ্লেষণ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এর সমাধান দেয়। সাধারণত আমরা এটাকে একটা তাত্ত্বিক বা থিওরিটিক্যাল সায়েন্স বলছি। এর কারণ হলো মানুষের বিভিন্ন রকমের আচরণ যদিও ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকটা মানুষই তার আচরণ বা তার নিজস্ব গুণে এবং বৈশিষ্ট্যে আলাদা। তো তারপরেও নির্দিষ্ট কিছু বিষয় থাকে যেগুলো প্রত্যেকটা মানুষের উপরেই হয়তো কাজ করে, সেই বিষয়গুলোকে আমরা একত্রিত করে বলছি এটা একটা তাত্ত্বিক বিজ্ঞান। আর 7 নম্বরে বলছে মানব সংস্কৃতি নিয়ে আলোচনা। এখানে মানুষের সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তাই সমাজবিজ্ঞানী E.A. হবল তিনি বলছেন, অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্স অফ ম্যান অ্যান্ড হিজ কালচার। এর কারণ হলো যে মানুষের আচরণ, মানুষের প্রকৃতি, মানুষের বৈশিষ্ট্য, মানুষের বিভিন্ন রকমের যেই পরিবর্তন, সেইগুলো আসলে অনেকটাই নির্ভর করে মানুষের বিভিন্ন রকমের সংস্কৃতি থেকে। এক একটা আমাদের পৃথিবীর বিভিন্ন রকমের, বিভিন্ন দেশের, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের সংস্কৃতি এখানে আছে, এবং সেখানে খেয়াল করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের মানুষ এই পৃথিবীতে আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে। এক জায়গার সংস্কৃতিতে যেটা গ্রহণীয়, আরেক জায়গাতে সংস্কৃতিতে হয়তো সেটাই বর্জনীয়। তো সেই কারণে এই সংস্কৃতির উপরেও মানুষের আচার আচরণ, ব্যবহার, পছন্দ, রুচি এইগুলো নির্ভর করে। তো সেই জন্য আমাদের মানব সংস্কৃতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানুষের আচরণ বিশ্লেষণে। তো এটাকে অবশ্যই আমাদের অ্যানথ্রোপোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা আলোচনা করব। তাই বলা হচ্ছে, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে নৃবিজ্ঞান হলো মানুষ ও মানব প্রকৃতির নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক আলোচনা, যা মানুষের তার সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। এবার আসছি এর বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য নিয়ে আমাদের নৃবিজ্ঞান সাজানো হয়েছে। 1 নম্বরে, নৃবিজ্ঞান হলো মানব বিজ্ঞান, যেখানে মানুষ ও তার সংস্কৃতি ও প্রকৃতি নিয়ে আলোচনা এবং গবেষণা করা হয়। এর আগে আমরা বলেছি যে মানুষের সমস্ত রকম বিষয়, ম্যাক্সিমাম বিষয়ই নির্ভর করে তার সংস্কৃতি, তার ধর্ম, তার কালচার, তার পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় বিভিন্ন রকমের বিধি নিষেধ, আইন কানুন, এইসবের উপরে। তো সেই জন্য এইগুলো একটা মানুষকে ছোটবেলা থেকে যখন এইভাবে করে গড়ে তোলে, তখন সেই মানুষটা যখন সেই অঞ্চল থেকে বা সেই সংস্কৃতি থেকে অন্য কোনো সংস্কৃতিতে যেয়ে পড়ে, তখন তার পক্ষে হয়তো সেই সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়াটা একটু সময়ের ব্যাপার হয়ে যায়, এবং সেখানে যে যদি সে কাজ করতে যায় তাহলে তারও তখন অনেক রকম বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়। তো সেই জন্য সংস্কৃতি অবশ্যই আমাদের মানববিদ্যা বা আমাদের অ্যানথ্রোপোলজির মধ্যে আসবে। 2 নম্বরে বলা হচ্ছে নৃবিজ্ঞান পৃথিবী ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। কিভাবে আলোচনা করে পৃথিবী এবং তার ভবিষ্যৎ নিয়ে? এর কারণ হলো যে নৃবিজ্ঞান মানে হলো মানববিদ্যা, আর এই পৃথিবীতে সাধারণত আধুনিক জীব হিসেবে বা প্রাণী হিসেবে একমাত্র আমরা বা মানুষরাই এখানে রাজত্ব করে যাচ্ছি এবং বিভিন্ন অনেক হাজার হাজার বছর ধরে করে আসছি। তো সেই কারণে এই মানববিদ্যা মানেই হচ্ছে পৃথিবীকে আরো সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পৃথিবীর ভবিষ্যৎ কি হবে, পৃথিবীর বর্তমান অবস্থা কি, পৃথিবীর অতীত ইতিহাস কি ছিল, এই সমস্ত কিছুই আমাদের এই নৃবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যদি পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে আরো বেশি পৃথিবী আধুনিক হবে, আধুনিকতার ছোঁয়ায় আরো বেশি মানুষের কর্ম উদ্যম বা মানুষের বিভিন্ন রকমের গবেষণামূলক কাজকর্ম বেড়ে যাবে, বিভিন্ন রকমের নতুন নতুন আবিষ্কার হবে, নতুন নতুন ভাবে পৃথিবী মানুষকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিতে পারবে। পাশাপাশি আবার মানুষ অনেক রকম এইগুলোকে মানে আমরা ব্যবহার করে বিভিন্ন রকমের ক্ষতিও হয়তো সাধন করতে পারে। যেমন আমরা বিগত বছরগুলোতে বা বিগত সময়গুলোতে দেখেছি যে যেই কাজটা হয়তো মানুষের কোনো একটা উপকারের জন্য আবিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে সেই জিনিসটাই হয়তো মানুষের ক্ষতি করার জন্য হয়তো ব্যবহার করেছে। যেমন আমরা জানি যে আমরা বিভিন্ন রকমের বিস্ফোরক, সেগুলো হয়তো আবিষ্কার হয়েছিল পাহাড় ফাটিয়ে সেখান থেকে হয়তো খনিজ সম্পদ উত্তোলনের জন্য, কিন্তু পরবর্তীতে সেই ধরনের বিস্ফোরকই মানুষকে হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে।
তো সামনে যে ভবিষ্যৎ আসছে আমাদের, সেখানেও হয়তো নতুন নতুন এরকম অনেক রকমের বিষয় আসবে সামনে, যেগুলো মানুষের কল্যাণের জন্য আবিষ্কৃত হবে, মানুষের কল্যাণ করবে, পৃথিবীতে এগিয়ে নিয়ে যাবে। আবার পৃথিবীর হয়তো কিছু খারাপ কিছু সাইড ইফেক্ট সেখান থেকেও আমরা দেখতে পাবো। কিছু সাইড ইফেক্ট মানে দেখা যায়, যেমন বিজ্ঞান বলছে যে মানুষের মস্তিষ্ক এটা নাকি আস্তে আস্তে ছোট হওয়া শুরু করেছে। তার মানে হচ্ছে মানুষের মস্তিষ্ক আজ থেকে কয়েক হাজার বছর আগে যে অবস্থায় ছিল, বর্তমানে হয়তো সেই অবস্থায় নেই। কেন নেই? এর কারণ হলো যে মানুষ আস্তে আস্তে চিন্তা করা ছেড়ে দিচ্ছে। মানুষ আগে 2+2 যোগ করতে হয়তো মাথা খাটাতো, আর এখন মাথা খাটায় না, ক্যালকুলেটর ব্যবহার করলেই খুব সহজে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়ে যায়। কিন্তু আজ থেকে হয়তো কয়েকশো বছর, কয়েক হাজার বছর আগে মানুষ এরকম বড় বড় গাণিতিক সমস্যার সমাধান করত শুধুমাত্র তাদের ব্রেন খাটিয়ে। কোনো আধুনিক যন্ত্রপাতি, কোনো অটোমেশন ছিল না। তো সেজন্য আস্তে আস্তে মানুষ হয়তো আরো বেশি আত্মকেন্দ্রিক বা এই ধরনের অকর্মণ্য হয়ে যেতে পারে। এই হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। আবার অনেক ভালোও হতে পারে। 3 নম্বরে বলা হচ্ছে নৃবিজ্ঞান তুলনামুখী। মানুষের আচরণ আসলে তুলনা। কারণ আমরা সবসময় জানি, সবসময় দেখি, একটা পরিবার থেকে, একটা সমাজ থেকে বা কোনো একটা জায়গা থেকে আমরা দেখতে পাই যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের আচরণের তুলনা করা হয়, যে ও একটু বেশি রাগী, ও একটু বেশি ভালো, ও একটু বেশি সৎ, ও একটু বেশি খারাপ। এরকম ভাবে আমরা বিভিন্ন রকমের তুলনা করে থাকি। তো মানুষের যে বিদ্যা, সেটা অবশ্যই সবসময় একজনের থেকে আরেকজনকে তুলনা করবে এবং সেভাবে আলোচনা করা হবে। সেটাই বলছি যে নৃবিজ্ঞান একটি তুলনামুখী বিজ্ঞান। 4 নম্বরে বলা হচ্ছে নৃবিদ্যা আন্তঃসাংস্কৃতিক বিদ্যা। এর মানে হচ্ছে এরকম যে আহ, এই বিদ্যাটা সাধারণত যদি আমরা মিল খুঁজতে চাই, তাহলে একটা নিজস্ব সংস্কৃতির মধ্যে যদি মানুষকে আমরা বিবেচনা করি, সেখানে আমাদের মিল পাবো। যদি আমরা শুধুমাত্র বাঙালি নিয়ে গবেষণা করি, তাহলে একরকম মিল পাবো। যদি আমরা শুধুমাত্র পাকিস্তানি নিয়ে গবেষণা করি, শুধুমাত্র গুজরাটি নিয়ে আলোচনা করি, শুধুমাত্র ইংলিশ নিয়ে আলোচনা করি, শুধুমাত্র ফ্রেঞ্চ নিয়ে আলোচনা করি, শুধুমাত্র অ্যারাবিক নিয়ে আলোচনা করি, তাহলে তাদের মধ্যে শুধুমাত্র বেশি করে মিল পাবো আমরা। আবার সেই এক একটা সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতির আমরা তুলনাও করতে পারবো। যেমন বাঙালিরা এমন হয়, গুজরাটিরা আরেক রকম হয়, পাঞ্জাবিরা আরেক রকম হয়, অ্যারাবীয়রা আরেক রকম হয়। এরকম বিভিন্ন রকম সংস্কৃতির, আন্তঃসংস্কৃতির আমাদের চর্চা বা তুলনামূলক বিভিন্ন বিশ্লেষণ আমরা এই নৃবিদ্যার মাধ্যমে করে থাকি। 5 নম্বরে বলা হচ্ছে নৃবিদ্যা হলো সনাতন এবং আধুনিক সমাজ ও সংস্কৃতির বিজ্ঞান। এর আগেও বলেছি যে নৃবিদ্যা মানে হচ্ছে মানববিদ্যা, এবং মানববিদ্যা আমাদের ইতিহাস থেকে শুরু করে বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে সমস্ত কিছু নিয়েই আলোচনা করার চেষ্টা করে। তো সেজন্য আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের যে সনাতন বা ট্রেডিশনাল বিষয়গুলো আছে, সেইগুলোকে আমাদের ভিত্তি ধরে আমাদের সামনের দিকে আমরা এগিয়ে যাই এবং আধুনিক বা মডার্ন সমাজ এবং সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং আমরা প্রায়শই হয়তো বলেও থাকি যে হয়তো যখন অনেক পুরানো আমলে হয়তো এমনটা হতো, এখন সেটা হয় না। আমরা অনেক সময় বলে থাকি, আমাদের ফেসবুকে বা বিভিন্ন সাংস্কৃতিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করে থাকে যে আমাদের যারা অনেক আগের মানুষ ছিল তারা কিভাবে জীবন যাপন করত, বর্তমানে আমরা কিভাবে জীবন যাপন করি, ভবিষ্যতে আমাদের যারা জেনারেশন আসবে তারা কিভাবে জীবন যাপন করবে, এই সব বিষয় নিয়ে আলোচনা সবকিছুই নৃবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 6 নম্বরে এটি বিভিন্ন যুগের মানুষ ও সময়ের উৎপত্তি নিয়ে গবেষণা করে। বিভিন্ন যুগে মানুষ কিভাবে চলতো, কিভাবে খাদ্য খেত, কি কি ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করত, কি ধরনের অট্টালিকা বানাতো, কি ধরনের যোগাযোগ ব্যবস্থা ছিল, কি ধরনের রিক্রিয়েশন ছিল, সমস্ত কিছুই আমাদের নৃবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো সেই বিষয়গুলো বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে কিভাবে মানুষ সেগুলো পালন করত, বর্তমানে কিভাবে পালন করে এবং ভবিষ্যতে কি ধরনের সুযোগ সুবিধা আসতে চলেছে এই বিষয় নিয়ে, সেটা আমরা এই নৃবিজ্ঞানের মাধ্যমে আলোচনা করে থাকি। একটা সময় এই দূর আলাপনি এটা বা আমরা যেটাকে টেলিফোন বলি, সেটা এক সময় কেউ চিন্তাও করতো না। তারপরে একটা সময় আবিষ্কার হলো, মানুষ শুধুমাত্র কথা বলতো। এখন আমরা শুধু কথা বলি না, সরাসরি তাকে দেখতে পাই ভিডিও কলের মাধ্যমে। শুধু দেখতেই পাই না, এই আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে আমরা হয়তো অনেকে একত্রিত হয়ে
বিভিন্ন মিটিং করতে পারি, বিভিন্ন রকমের যোগাযোগ আমরা এখান থেকে সাধন করতে পারি। তো সেজন্য এরকম ভাবে বিভিন্ন রকমের যুগে যুগে মানুষ উন্নতি করেছে, সামনের দিকে এগিয়ে গিয়েছে। সবকিছু মিলেই হচ্ছে আমাদের নৃবিজ্ঞান। 7 নম্বরে বলছি নৃবিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির অনুসরণে পরিচালিত। এটা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন রকমের পদ্ধতি নিয়েই আমরা অনুসরণ করি, কারণ নৃবিজ্ঞানের যত বিষয় আছে সবগুলোই আমাদের বিজ্ঞান ভিত্তিক, এবং সেখান থেকে অবশ্যই সেটা মানে ফুল প্রুফ একটা বিষয় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। 8 নম্বরে নৃবিজ্ঞান হলো মানব সামাজিক জীবনের পূর্ণাঙ্গ অধ্যয়ন। মানুষ সামাজিকভাবে বেঁচে থাকার জন্য, চলাফেরা করার জন্য যত কিছু প্রয়োজন মানুষের, সমস্ত কিছু মিলেই হচ্ছে আমাদের নৃবিজ্ঞানের বিষয়। নৃবিজ্ঞান মূলত তাত্ত্বিক বিজ্ঞান, এটা এর আগেও বলেছি। 10 নম্বরে বলছি নৃবিজ্ঞান মানুষের আচার, ব্যবহার, চলাফেরা নিয়ে আলোচনা করে। তার মানে নৃবিজ্ঞান আমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে। একটা মানুষের সমস্ত রকমের আচার আচরণ, চলাফেরা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, তার ধর্মীয় বিশ্বাস, তার ধর্মীয় অনুশাসন, সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা করে আমাদের এই নৃবিজ্ঞান। এরপরে বলছি পরিধি বা বিষয়বস্তু, কি কি বিষয় আমাদের এখানে আছে। 15টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। একটা হলো মানব উৎপত্তি, সংস্কৃতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, প্রতিষ্ঠান, প্রথা, ঐতিহ্য, সাহিত্য, ধর্ম, উৎপাদন, শিল্পকলা। তার মানে এই 15টা বিষয়ের ভিতরে আমরা দেখছি যে মোটামুটি মানুষ এই পৃথিবীতে টিকে থাকতে গেলে যত রকম বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, সমস্ত কিছুই আমাদের এই নৃবিজ্ঞানের পরিধির বা বিষয়বস্তুর আওতাভুক্ত। কারণ মানুষ মানে একটা পৃথিবী, আলাদা একটা পৃথিবী। কারণ প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষের আচার আচরণ, চলাফেরা, রুচি পছন্দ, খাদ্যাভ্যাস, শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুই হয় আলাদা। একটা মানুষের সাথে আরেকটা মানুষের কখনোই 100% মেলানো যায় না, এবং এই মেলানোটা সবসময় হয় আপেক্ষিক। একটা মানুষকে হয়তো আমি ভালো বললাম, সে একই বৈশিষ্ট্যের কারণে হয়তো অন্য কেউ সেই মানুষটাকে খারাপ বলছে। একটা মানুষকে হয়তো আমি খারাপ বললাম, আমার কাছে তার ওই জিনিসটা হয়তো খারাপ লাগলো, ঠিক একই কারণে হয়তো অন্য কারোর কাছে সে আবার প্রিয়। এই জিনিসটাকে বলা হচ্ছে আপেক্ষিকতা। তো সমস্ত কিছু মিলেই যেহেতু আমাদের মানুষ, তো এই 15টা বিষয়ে সমস্ত কিছুই মানুষের মধ্যে থাকে, এবং এই 15টা বিষয় সমস্ত কিছুকেই আমাদের এই অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের মধ্যে আমরা আলোচনা করে থাকি। এরপরে বলছি নৃবিজ্ঞান মানুষ ও পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তাই নৃবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। নিম্নে নৃবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু সম্পর্কে আরো কিছু আলোচনা করা হলো। 1 নম্বরে বলছি নৃবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো মানুষ, তাই নৃবিজ্ঞান মানুষের দৈহিক গঠন, উৎপত্তি ও বিবর্তন নিয়ে আলোচনা করে। 2 নম্বরে নৃবিজ্ঞান মানুষের বংশগতি এবং উত্তরাধিকার নিয়ে বিশদ আলোচনা করে। 3 নম্বরে বলছি নৃবিজ্ঞান মানব জাতির সামাজিক প্রথাকে নিয়ে আলোচনা করে। 4 নম্বরে নৃবিজ্ঞান মানব জাতির ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করে। ভাষাতত্ত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা আমাদের বিভিন্ন দেশে একটা কথা প্রচলিত আছে যে এক দেশের গালি আর এক দেশের বুলি। তার মানে ভাষার বিভিন্ন রকমের রকম ফের আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে, আমাদের সব সব জায়গাতে লক্ষ্য করা যায়। তো সেই ভাষাতত্ত্ব নিয়েও আমাদের নৃবিজ্ঞান আলোচনা করে থাকে। আমাদের সাংগঠনিক যে পরিবেশ, সেখানে ভাষাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাদের দেশীয় কোনো সংগঠন হয়, সেখানে আমরা দেখতে পারি যে আমাদের দেশীয় বিভিন্ন অঞ্চলের মানুষ হয়তো একত্রে সেখানে কাজ করে। কেউ হয়তো বরিশালের, কেউ হয়তো যশোরের, কেউ সাতক্ষীরার, কেউ রাজশাহীর, কেউ নোয়াখালীর, কেউ সিলেটের, কেউ চিটাগাংয়ের, কেউ বা আবার ঢাকার। এক একটা মানুষের মুখের ভাষা এক এক রকম, এক এক রকমের স্টাইলে তারা কথা বলে, এক এক রকমের টান দিয়ে তারা কথা বলে। এই ধরনের আঞ্চলিকতার টান সবার মধ্যে কম বেশি আছে এবং থাকে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে একটা এলাকায় বা একটা সংগঠনের ভিতরে একসাথে অনেকগুলো মানুষ চলতে ফিরতে গেলে এই ধরনের ভাষাগত পরিবর্তন বা ভাষাগত মানে পার্থক্য অবশ্যই পরিলক্ষিত হয়।
এই ভাষাগত বিষয়গুলো একদিক থেকে ভালো, আবার আরেক দিক থেকে হয়তো অনেক সময় এগুলো নিয়ে অনেক রকম হাসাহাসি বা অনেক রকমের একজন আরেকজনকে হয়তো আন্ডার এস্টিমেট করে থাকে অনেক সময়। তো সমস্ত কিছু নিয়েই আমাদের ভাষাতত্ত্ব। আবার যদি আন্তর্জাতিক কোনো ইয়েতে প্রতিষ্ঠান নিয়ে যদি আলোচনা করি, সেখানে হয়তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, কিন্তু দেখা যাচ্ছে সেখানে হয়তো বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন লোক, বিভিন্ন দেশ থেকে আসা, সংস্কৃতি থেকে আসা বিভিন্ন লোক হয়তো আমাদের একটা সংগঠনে, আন্তর্জাতিক একটা কোম্পানিতে হয়তো চাকরি করে। সেখানে হয়তো সবাই ইংলিশ বলছে, কিন্তু সেখানেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমাদের এখানে বিভিন্ন রকমের ইংলিশ প্রচলিত আছে, কেউ হয়তো ব্রিটিশ ইংলিশ ইউজ করে, কেউ আমেরিকান ইংলিশ ইউজ করে, কেউ আমাদের নতুন আবার বেশ কিছু ইংলিশ প্রথা চালু হয়েছে, যেমন অস্ট্রেলিয়ান কিছু ইংলিশ আছে যেগুলো আমাদের আমেরিকা বা ব্রিটেনের সাথে মেলে না, তারা আবার আরেক ধরনের ইংলিশ ইউজ করে। আবার আরেক ধরনের ইংলিশ আছে আমাদের উপমহাদেশের কেন্দ্রিক, যেমন আমাদের ইন্ডিয়া বা আমাদের চীন, পাকিস্তান বা আমরা বাংলাদেশ এরা ইউজ করি, সেগুলোকে ইন্ডিয়ান ইংলিশ বলা হয়। এরকম বিভিন্ন রকমের ভাষাগত পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সমস্ত কিছুই আমাদের নৃবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 5 নম্বরে নৃবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের সামাজিক জীবন প্রণালী নিয়ে আলোচনা করে। আমরা জানি মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে সবসময় থাকতে পছন্দ করে। তো সেই জন্য মানুষের সমাজবদ্ধ যে জীবন, সেই জীবন প্রণালী নিয়ে আমাদের এই অ্যানথ্রোপোলজির আলোচনা। তারপরে নৃবিজ্ঞান ধর্ম, আইন ও সংস্কার প্রথা নিয়ে আলোচনা করে। আমাদের বিশ্বে বিভিন্ন রকমের ধর্মের মানুষ বসবাস করে। খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, জৈন ধর্ম থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোট বড় অনেক রকমের ধর্ম আমাদের পৃথিবীতে আছে। সে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি, কালচার, পদ্ধতি, বিশ্বাস আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠনের বিভিন্ন রকমের আইন এবং সংস্কার প্রথা এগুলো বিদ্যমান। সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা মানুষ। সেই মানুষটা, একজন মানুষকে যখন আমরা বিবেচনা করব, তখন চিন্তা করতে হবে যে সে আসলে কোন ধর্মের লোক, ছোটবেলা থেকে সে কি ধরনের ধর্মীয় শিক্ষায় বা কি ধরনের ধর্মীয় অনুশাসনে সে বড় হয়েছে, কোন আইনের আওতায় সে জীবনযাপন করেছে, কি ধরনের আইন সে শিখেছে, সেগুলো সবকিছুই আমাদের জানতে হয়। এবং কি ধরনের সংস্কার প্রথার মধ্যে দিয়ে সে বড় হয়েছে, কি ধরনের মানে সামাজিক এবং পারিবারিক শিক্ষা সে গ্রহণ করেছে, সমস্ত কিছুই আমাদের এখানে বিবেচনায় আনতে হয়। তো সেই জন্য সমস্ত মানবীয় গুণাবলী নিয়েই আমাদের নৃবিজ্ঞানের আলোচনা। আমরা এখানে বলে থাকি বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রথা বা ধর্মীয় বিশ্বাস বলতে দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দেশে ছোটবেলা থেকেই মানুষ, ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের সামাজিক বা মানবীয় শিক্ষায় শিক্ষিত করা হয়। বিভিন্ন রকমের মানে ম্যানারিজম তাদেরকে শেখানো হয়। তো এইসব ম্যানারিজম ছোটবেলা থেকে শেখানো হলে তারা সেভাবে করে বড় হয়, বড় হয়ে তাদের জীবনে সেগুলো প্রতিফলিত হয়, তাদের পরিবারে সেটা প্রতিফলিত হয়, সমাজে প্রতিফলিত হয়, বিভিন্নভাবে তারা সেগুলো সমাজ এবং দেশের জন্য সেই ধরনের ব্যবহারগুলো করে থাকে। তারপরে আসছি নৃবিজ্ঞান মানুষের নৈতিকতা নিয়ে আলোচনা করে। ইথিক্স বা নৈতিকতা, কে কতটুকু নৈতিক, নৈতিকতা বলতে আসলে কার কাছে কি ধরনের সংজ্ঞা, সেগুলো আমরা এখানে আলোচনা করি নৃবিজ্ঞানের মধ্যে। নৈতিকতা বলতে কি শুধুমাত্র সৎ থাকা, নাকি নৈতিকতা বলতে আমাদের কাজের যে পরিধি, সেই পরিধির ভিতরে থেকে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বশীলতা পালন করা, নাকি নৈতিকতা মানে হচ্ছে আমাদের শুধুমাত্র হালাল উপার্জন, নাকি নৈতিকতা মানে হচ্ছে আমাদের তার থেকেও বেশি কিছু। অনেক অনেক রকমের বিবেচনা বা গবেষণা আমাদের নৈতিকতার মধ্যে চলে আসে। সমস্ত কিছুই আমাদের এই নৃবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত। 8 নম্বরে বলছে নৃবিজ্ঞান প্রাচীন ও আধুনিক ব্যাপক ধারণা দেয়। এটা এর আগে বলেছি। নৃবিজ্ঞান মানুষকে প্রত্নতত্ত্ব সম্পর্কে গভীর ধারণা দেয়। প্রত্নতত্ত্ব এমন একটি বিষয় যেখান থেকে মানুষ বিভিন্ন যুগের বিভিন্ন রকমের নিদর্শনগুলো বিবেচনা করে, সেগুলোকে গবেষণা করে বিভিন্ন রকমের তথ্য পেয়ে থাকে। সেই কয়েক হাজার বছর আগে যখন ডাইনোসররা ছিল, সেই ডাইনোসরদের ফসিল আমরা এখন উদ্ধার করছি। সেখান থেকে আমরা জানতে পারছি কি ধরনের ডাইনোসর তারা ছিল, কি ধরনের বৈশিষ্ট্য তাদের ছিল। সেখান থেকে পরবর্তীতে আইস এজ বা বরফ যুগ যখন হলো, সেখানে কি ধরনের প্রাণীরা থাকতো, সেখানে ম্যামথ থাকতো, বড় ধরনের হাতি, তারা কেমন ছিল,
সেখান থেকে শুরু করে আরো পরবর্তীতে যখন মানুষের পদচারণা এই পৃথিবীতে পড়লো, তখন বিভিন্ন রকমের মানে নিদর্শন আমরা এখন গবেষণা করছি। সেখান থেকে মানুষের ওই সময়কার জীবনধারা, ওই সময়কার মানে বিশ্বাস, ওই ধরনের ওই সময়কার যে আচার আচরণ, সেগুলো সমস্ত কিছুই আমরা এখন সামনে দেখতে পাচ্ছি। তো সেই সব কিছু নিয়েই আমাদের মানব সম্পদের আলোচনা। তাই আমরা বলছি এখানে প্রত্নতাত্ত্বিক সম্পর্কে গভীর ধারণা দেয়। 10 নম্বরে বলছি সমাজের বিভিন্ন গোষ্ঠী, দল, সংগঠন ও তাদের কার্যাবলী নিয়ে আলোচনা করে নৃবিজ্ঞানের অন্যতম বিষয়বস্তু। এটা আমরা আলোচনা করেছি। 11 নম্বরে বলা হচ্ছে নৃবিজ্ঞান মানুষের সম্পত্তি নিয়ে আলোচনা করে। একটা মানুষের আচার আচরণ নির্ভর করে তার ব্যক্তিগত যেসব সম্পত্তিগুলো আছে সেইগুলোর উপরে অনেকটা। একটা মানুষ যদি অনেক বেশি বড় লোক হয়, অনেক রকমের সম্পত্তি তার যদি অ্যাকোয়ার করা থাকে, তাহলে তার আচার আচরণ একরকম হবে। আবার যদি একটা মানুষ একেবারেই তৃণমূল, ছিন্নমূল বা গৃহহীন প্রান্তিক একজন মানুষ হয়ে থাকে, তাহলে তার আচার আচরণ একরকম হবে। তো সেই জন্য অবশ্যই মানুষের সম্পত্তি মানুষের বিহেভিয়ারের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপরে বলছি নৃবিজ্ঞানের প্রধান শাখা। কি কি শাখা আছে আমাদের? দুই ভাগে সাধারণত ভাগ করা হয়েছে, দৈহিক এবং সাংস্কৃতিক। দৈহিকের মধ্যে আছে মানব বিবর্তন বিজ্ঞান, মানব জীবাশ্ম বিজ্ঞান, মানব জীব বিজ্ঞান, মানব দেহের গঠন বিজ্ঞান, মানব দেহের পরিমাণ বিদ্যা। এইদিকে সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মধ্যে আছে প্রত্নতত্ত্ব, জাতিবিদ্যা, ভাষাতত্ত্ব, শিল্পকলা, নৃবিদ্যা, সামাজিক নৃবিদ্যা। এই সমস্ত কিছু নিয়ে আমাদের দুই ধরনের শাখা আমরা আলোচনা করেছি। এর এক একটা শাখা আমরা আলোচনা করে যাব। প্রথমে আমরা আসছি দৈহিক নৃবিজ্ঞানের মধ্যে। দৈহিক নৃবিজ্ঞানের প্রথমটাই বলা হচ্ছে মানব বিবর্তন বিজ্ঞান। আমরা জানি যে মানুষ বিভিন্ন রকম ভাবে পরিবর্তন হয়ে গেছে। সেই মানুষের জন্ম, বিকাশ ও বিবর্তন নিয়ে যে বিশাল কাজ করে তা মানব বিবর্তনের বিজ্ঞান বলে। মানব জীবাশ্মবিদ্যা, মানব জীবাশ্ম বিজ্ঞান দৈহিক নৃবিজ্ঞানের অন্যতম শাখা। প্রত্নতাত্ত্বিক খনন কার্যে প্রাপ্ত মানব সাদৃশ্য প্রাণীর বয়স, লিঙ্গ, আবাসস্থল, আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ার ও গাছপালা জীবাশ্ম নিয়ে যে নৃবিজ্ঞান কাজ করে তাকে মানব জীবাশ্ম বিজ্ঞান বলে। আমরা এগুলো বিভিন্ন সময় বিভিন্ন বই পুস্তকে পড়ে থাকি, বা বিভিন্ন আজকাল বিভিন্ন রকমের ইন্টারনেটের যুগে বিভিন্ন রকমের ভিডিও বা বিভিন্ন রকমের গবেষণা কাজ আমরা দেখতে পারি। আমাদের যেই স্যাটেলাইট আছে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের চ্যানেল যেগুলো দেখি, ডিসকভারি অথবা ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট, এইসব বিভিন্ন রকম জায়গা থেকে আমরা মানুষের জীবাশ্ম, মানুষের বিভিন্ন সময়কের আবাসস্থল, আদিম মানুষের হাতিয়ার, বিভিন্ন তাদের জীবনযাত্রা কেমন ছিল, সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা মানে জ্ঞান বা ধারণা পেতে পারি, এবং সমস্ত কিছুই আমাদের এই নৃবিজ্ঞানের আওতাভুক্ত। গ নম্বরে বলছে মানব জীব বিজ্ঞান। এই জীব বিজ্ঞানের মধ্যে কয়েকটা ভাগ আছে আবার। মানব কঙ্কাল বিদ্যা, নৃতাত্ত্বিক বংশগতিবিদ্যা, আর মানব অভিযোজন বিদ্যা। এরপরে আসছে ঘ নম্বরে বলছি মানব দেহের পরিমাপ বিদ্যা। নৃবিজ্ঞানের যে শাখায় মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের মেজারমেন্ট করা হয় তাকে মানব দেহের পরিমাপ বিদ্যা বলা হয়। একটা মানুষের সাথে আরেকটা মানুষের বিভিন্ন রকমের পরিবর্তন, দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায়। কেউ হয়তো লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন, কেউ কালো, কেউ সাদা। তো বিভিন্ন রকমের আকার আকৃতির কারণে মানুষের দৈহিক আকৃতির উপরে ভিত্তি করে মানুষের আচরণও পরিবর্তন বা বিভিন্ন রকমের হয়ে থাকে। তো সেই জন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করে থাকি। যে একটু মোটা, তার মনের ভিতরে কিন্তু একটা বিভিন্ন মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যে আমি অনেক বেশি মোটা, তো মানুষ আমাকে কি করে দেখছে, কিভাবে দেখছে, কিভাবে নিচ্ছে, এরকম অনেক রকমের চিন্তা তার মধ্যে কাজ করে। এবং মানুষ বলছে, যে বিজ্ঞানীরা বলছে যে মুটিয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া একটা অসুখ। আবার যে অনেক বেশি চিকন, অনেক বেশি কালো, অনেক বেশি হ্যাংলা, এই ধরনের যে ধরনের মানে বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ আমাদের মাঝে লক্ষ্য করা যায়, তারা বিভিন্নভাবে কিন্তু নিজের মনের ভিতরে জড়সড় হয়ে থাকে। তারা মনে করে যে আমাকে নিয়ে মানুষ কি চিন্তা করছে, কিভাবে আমাকে দেখছে, আমাকে কিভাবে নিচ্ছে, আমাকে নিয়ে কি ভাবছে, এই বিভিন্ন বিষয় তাদের মনের ভিতরে আলোচনা করার কারণে তাদের আচার আচরণের বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। নম্বরে মানব দেহের গঠন বিজ্ঞান।
এই গঠন এবং অঙ্গ প্রত্যঙ্গ পরিমাপ কাছাকাছি, কারণ মানব দেহের যে গঠনগত দিক থেকে এক একটা সংস্কৃতি বা এক একটা অঞ্চলের মানুষরা এক এক রকম। আমরা যদি নিগ্রোদের দের কথা বলি, তারা দৈহিকভাবে আমাদের থেকে অনেক বেশি লম্বা, কিন্তু তাদের দেহের রং কালো। আবার যদি পশ্চিমাদের কথা বলি, সেখানে তারা শ্বেতাঙ্গ। আবার যদি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলি, যে আমরা ব্রাউন কালারের, আমাদেরকে বলা হয় না সাদা না কালো, আমরা হচ্ছে ব্রাউন। তো বিভিন্ন রকমের গায়ের গঠন থেকে শুরু করে সক্ষমতা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের নৃবিজ্ঞানের ভিতরে আলোচনা করা হয়। এরপরে আসছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান। সংজ্ঞায় বলা হচ্ছে, মানব সমাজের সাংস্কৃতিক জীবনের ধারাবাহিক বিবর্তন ও পরিবর্তন সম্পর্কে নৃবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে সাংস্কৃতিক নৃবিজ্ঞান বলা হয়। একটা হচ্ছে প্রত্নতত্ত্ব, আর্কিওলজি। এখানে বলা হচ্ছে, আমরা যে আদিম মানুষ সম্পর্কে অধ্যয়ন করাকে প্রত্নতত্ত্ব বলে, এটা আমরা এর আগে আলোচনা করেছি। 2 নম্বরে জাতিবিদ্যা। আদিমকালের মানুষের জীবন, সংস্কৃতি এবং অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে নৃবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে জাতিবিদ্যা বলা হয়। এক একটা সময় এক এক রকমের জাতির আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে। সেসব জাতিরা তাদের নিজস্ব বৈশিষ্ট্যে সমুন্নত ছিল। বিভিন্ন রকমের সভ্যতা সংস্কৃতির মানে গোড়াপত্তন হয়েছিল বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে, বিভিন্ন জাতির মাধ্যমে। সে সমস্ত কিছুই আমাদের নৃবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত। এরপরে বলছি ভাষাতত্ত্ব। সমাজবিজ্ঞানী ম্যাকিভার বলেছেন, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য এক্সপ্রেশন মুড অফ কালচার। তার মানে হচ্ছে সংস্কৃতির বাহন হলো ভাষা। ভাষাটাও এর আগে আমরা আলোচনা করেছি। শিল্পকলা ও সাহিত্য নিয়েও বলেছি। নৃবিদ্যা, এখানে বলছি ethnography invite the collection and analysis of data about culture groups। বলা হচ্ছে নৃবিদ্যা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখায় কোনো সমাজের নিম্নোক্ত ধারণাগুলো বিবরণ দেওয়া হয়: অভ্যাসগত আচরণ, বিশ্বাস, মনোভাব, মূল্যবোধ, ধর্ম, সামাজিক অবস্থা। তার মানে এটা এমন একটা বিষয় যেখানে আমাদের নৃবিজ্ঞানেরই একটা আলাদা একটা বিষয়, যেখানে আমাদের মানুষের অভ্যাসগত আচরণ, তাদের বিশ্বাস, তাদের মনোভাব, তাদের মূল্যবোধ কেমন, তার ধর্মীয় আলোচনা, তার সামাজিক অবস্থা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। আর পরিশেষে বলছি 6 নম্বরে সামাজিক নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের সর্বশেষ শাখা হলো সামাজিক নৃবিজ্ঞান, যাতে সমাজবিজ্ঞানীরা সমাজতত্ত্ব বলে অভিহিত করেছেন। এই সমাজতত্ত্বের ভিতরে বেশ কিছু শাখা আছে: অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত, ফলিত এবং চিকিৎসা নৃবিজ্ঞান। তার মানে আমাদের সমাজবদ্ধ জীব হিসেবে আমরা মানুষরা যেসব বিষয়ের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, সেই বিষয়গুলো আমাদের এখানে এই নৃবিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। এবার আসছি আমরা গুরুত্ব নিয়ে। নৃবিজ্ঞান আলোচনা কেন করব, কি তার গুরুত্ব, কেন আলোচনা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখনকার আলোচনা। বলা হচ্ছে মানব জাতির উৎপত্তি সম্পর্কে ধারণা লাভ। এটা আমরা এর আগে বিভিন্ন আলোচনার ভিতরে বলেছি যে নৃবিজ্ঞান আলোচনা করার মাধ্যমে মানুষের সেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ইতিহাস সমস্ত কিছু আমরা জানতে পারি। সমাজ বিশ্লেষণ, বিভিন্ন সমাজ আমরা এটা বিশ্লেষণ করতে পারি, বিভিন্ন দেশের বিভিন্ন সমাজের কি ধরনের আচার আচরণ, কি ধরনের মানুষ, কি ধরনের শিক্ষা, কি ধরনের ধর্মীয় বিশ্বাস, সমস্ত কিছু আমাদের এখানে আলোচনা করা হয়। অর্থনৈতিক জ্ঞানার্জন। এক এক দেশের অর্থনীতি এক এক রকম, সেই অর্থনীতির পিছনে সেই দেশের মানুষরা হয়তো এক এক রকম ভাবে মানে অবদান রেখে থাকে। যেমন আমরা যদি বলি, আমাদের দক্ষিণ এশিয়ার যে উন্নত দেশগুলো আছে, চীন বা জাপান বা কোরিয়া, এখানকার যারা মানুষরা তারা অনেক বেশি কাজ করে, সারাদিন কাজ করে, পার ঘন্টা তারা চিন্তা করে। আমরা যেরকম বাংলাদেশে যদি কোনো যুব সমাজ হয়তো বিকালবেলা 2 ঘন্টা হয়তো একটু ফ্রি টাইম দিলাম, বন্ধু বান্ধবের সাথে হয়তো ঘুরলাম, জাস্ট ফর রিক্রিয়েশন, কিন্তু তারা এই 2 ঘন্টা একটা মানুষ কোনো কাজ না করে কাটিয়ে দিল, এটা চিন্তাই করতে পারে না ওই চীন জাপানের মানুষরা। তারা চিন্তা করে এই কাজগুলো, এই সময়টাও যদি আমি কোনো কাজ করতে পারতাম তাহলে আমার জন্য কিছু ভালো হতো, আমার দেশের জন্য কিছু ভালো হতো। তো এরকম করে কাজ করতে করতে তারা তাদের দেশে তাদের জিডিপিতে অনেক বেশি অবদান রাখতে পারে, তারা অনেক বেশি উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। কিন্তু পাশাপাশি কিছু খারাপ বিষয়ও আছে। অনেক বেশি কাজ করতে গিয়ে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা অনেক সময় ডিপ্রেশনে চলে যায়, তাদের ভিতরে অনেক সময় ফ্রাস্ট্রেশন কাজ করে, বিভিন্ন রকমের খারাপ প্রতিক্রিয়া তাদের মধ্যে দেখা দেয়। তো সেই অর্থনৈতিক জ্ঞানার্জন এক একটা দেশে এক এক রকমের।
রাজনীতি বিশ্লেষণ। এক একটা দেশের রাজনীতি এক এক রকম, কোথায় সমাজতন্ত্র, কোথাও কোথাও গণতন্ত্র, কোথাও রাজতন্ত্র, বিভিন্ন রকমের রাজনৈতিক পরিবেশে বিভিন্ন রকমের মানুষের আচরণ ঘটে থাকে। তো সেই জন্য আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণের মধ্যেও আমাদের নৃবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। 5 নম্বরে বলছি বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে জ্ঞান অর্জন। আমরা নৃবিজ্ঞান আলোচনা করলে বিভিন্ন দেশের বিভিন্ন সম্প্রদায় যারা আছে সেসব অনেক বিষয়, তাদের জীবনযাপন, আদর্শ, তাদের মূল্যবোধ, তাদের রাজনীতি, রীতিনীতি, অভ্যাস, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং আলোচনা করতে পারি। 6 নম্বরে বর্ণবাদ সম্পর্কে ধারণা লাভ। সাধারণত আমরা মানব জাতিকে দুটি গোষ্ঠীতে বিভক্ত করেছি। একটা হলো উচ্চ গোষ্ঠী, যাদেরকে আমরা শ্বেতাঙ্গ বলছি, আর নিম্ন গোষ্ঠী হলো কৃষ্ণাঙ্গদেরকে বলা হচ্ছে। তার মানে সারা বিশ্বব্যাপী এই দুইটা গোষ্ঠী আমরা আলোচনা মানে বিভেদ করে ফেলেছি। সাধারণত যাদের গায়ের চামড়ার রং উজ্জ্বল, তাদেরকে আমরা বলছি উচ্চ গোষ্ঠী বা শ্বেতাঙ্গ, আর যাদের চামড়ার গায়ের রং কালো বা ব্রাউন, তাদেরকে আমরা নিম্ন বা কৃষ্ণাঙ্গ বলছি। তো এই ধরনের বিভিন্ন রকমের জাতি বিভেদের মাধ্যমে, বর্ণবাদের কারণে আমাদের মানুষের আচরণ এবং তাদের কাজকর্ম বিভিন্নভাবে বিভিন্ন রকমের হয়ে থাকে। 7 নম্বরে বৈশ্বিক জীবনাচার সম্পর্কে ধারণা অর্জন। নৃবিজ্ঞান গবেষণাকে সুদৃঢ় করেছে, ফলে আমরা বিশ্বব্যাপী মানুষের জীবনযাপন, আহার পদ্ধতি, কর্মপদ্ধতি, ব্যবহার, দর্শন, মূল্যবোধ, আদর্শ ও মনোভাব সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করতে পারি। 8 নম্বরে উন্নত জীবনযাত্রার নিশ্চিতকরণ। নৃবিজ্ঞান উন্নত জীবনযাপন প্রক্রিয়াকে সমর্থন করে, তাই এই শাস্ত্র অধ্যয়ন করলে উন্নত জীবন মান সম্পর্কে নিশ্চিত ধারণা লাভ করা যায়। 9 নম্বরে বলা হচ্ছে ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন। এর আগেও আমরা বলেছি যে নৃবিজ্ঞান মানুষের এই পৃথিবীর, এই সংস্কৃতির, বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন দেশের সেই ইতিহাস পর্যালোচনা করে সামনের দিকে এগিয়ে যায়। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব। বিভিন্ন রকমের পয়েন্ট এখানে আছে, আমরা এখানে সংক্ষেপে আলোচনা করতে পারি। আমাদের বাংলাদেশে মানুষের বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। ভাষাগত পরিবর্তন, দৈহিক পরিবর্তন, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন রকমের পরিবর্তন আমরা এখানে দেখি, এবং সেই পরিবর্তনগুলোর মাধ্যমে আমাদের নৃবিজ্ঞানও পরিবর্তিত হয়ে থাকে। তো সেই পরিবর্তনগুলো, গুরুত্বগুলো আমরা এখানে সংক্ষেপে আলোচনা করছি। 1 নম্বর সামাজিক জ্ঞানার্জন, সংস্কৃতি সম্পর্কে জ্ঞানার্জন, অর্থনীতি সম্পর্কে জ্ঞানার্জন, রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ, ইতিহাস সম্পর্কে জ্ঞান, ঐতিহ্য সম্পর্কে জ্ঞান, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। এই বিষয়গুলো ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব। আরো 3টা আছে। উপজাতীয়দের জীবনযাপন সম্পর্কে জ্ঞানার্জন, কার্য পরিচালনার উপযোগী জনগোষ্ঠী নির্বাচন, সম্প্রদায় ভিত্তিক জ্ঞানার্জন। এখানে অন্যান্যগুলো আমরা হয়তো জানি, তার ভিতরে একটা একটু আলোচনা করি। উপজাতি, আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের উপজাতিদের বসবাস, এবং সেই উপজাতিদের আচার আচরণ, ধর্মীয় বিশ্বাস, তাদের জীবনযাত্রা, তাদের বিভিন্ন মূল্যবোধ এক একটা উপজাতি থেকে আরেকটা উপজাতিতে আলাদা। এই আলাদা জীবনযাপনকে কেন্দ্র করে আমাদের আলোচনা বিভিন্ন রকমের হয়ে থাকে। তো সেজন্য এখানে আমাদের এই নৃবিজ্ঞানের ভিতরে আমরা উপজাতি নিয়েও আলোচনা করে থাকি। তো এই ছিল মোটামুটি বাংলাদেশ নিয়ে আমাদের আলোচনা। এখানে আমরা আলোচনা করব যে নৃবিজ্ঞানের সাথে সাংগঠনিক আচরণের সম্পর্কটা কি। নৃবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। ইংরেজিতে নৃবিজ্ঞানকে অ্যানথ্রোপোলজি বলা হয়, যার শাব্দিক অর্থ হচ্ছে মানব বিজ্ঞান, এবং সমাজবিজ্ঞানের মধ্যে এটা একটা সামাজিক ভাবে সাংগঠনিক আচরণের সাথে সম্পর্ক আছে। সেগুলো আমরা এখানে আলোচনা করি। সাংগঠনিক আচরণ বিশ্লেষণ করার জন্য নৃবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংগঠনিক আচরণের প্রসার ও বিকাশ নৃবিজ্ঞানে যথেষ্ট ভূমিকা রেখেছে। সাংগঠনিক আচরণের সামাজিক গবেষণা কাজে নৃবিজ্ঞান সহায়তা করে থাকে, এবং নৃবিজ্ঞান সমাজের মানুষের সামাজিক আচার আচরণ ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়ে থাকে। অন্যদিকে সাংগঠনিক আচরণ কোনো সংগঠনের অন্তর্ভুক্ত ব্যক্তি বা গোষ্ঠী আচরণ এবং সংস্কৃতি নিয়ে গবেষণা করে। মুদ্রা কথা হচ্ছে যে এর আগে আমরা এই ক্লাসের বিভিন্ন পর্যায়ে আমরা সংগঠনের মধ্যে নৃবিজ্ঞানের পাঠের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা যে বিষয়গুলো আমরা সাংগঠনিক আচরণের ভিতরে আমাদের নিয়ে আসতে হয়, সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি।
সেই বিষয়গুলো আমাদের এখানে এসেছে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ক্লাস। আমাদের সাংগঠনিক আচরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। এই নৃবিজ্ঞান সম্পর্কে আরো বিশদ আলোচনা আমরা এর পরবর্তী ক্লাসে হয়তো ইনশাল্লাহ করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যার যেই বই আছে না কেন সেই বই থেকে তোমরা এই চ্যাপ্টারটা পড়বে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে এবং সেভাবে আমাদের সাথে তোমাদের সামনে তোমরা এগিয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো নিরাপদে থাকো এবং সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।